ফের অগ্নিকাণ্ডের ঘটনা, পশ্চিম চৌবাগায় আগুন, বাসন্তী হাইওয়ের কাছে আগুন, ডাম্পিং গ্রাউন্ডে আগুন। এখন কি পরিস্থিতি আরো ডিটেল জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে? একদমই, দেখো তোমাকে আমি ঘটনাস্থলে ছবি দেখাই। বাসন্তী হাইওয়ের উপরে চৌবাগা, সেই চৌবাগাতে এই একটি অঞ্চল যেখানে যেটা জানা যাচ্ছে গাড়ির পার্টস, অর্থাৎ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, টায়ার, সেই যাবতীয় জিনিস এবং মূলত ময়লা ফেলা হতো এবং যেগুলো কাজে লাগে না সেরকম জাতীয় বস্তুই এখানে ফেলা হতো। আচমকা ঘণ্টাখানেক আগে দেখা যায় এখানে আগুন ধরে গেছে এবং আগুনের লেলিহান শিখা অনেকটাই বেশি ছিল এবং দমকলের তরফ থেকে প্রথমে 2টি ইঞ্জিন এসে পৌঁছয় আগুন নেভানোর জন্য এবং বর্তমানে আরও একটি সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে 3টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। তবে কিছু কিছু পকেট ফায়ার রয়েছে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এখানে কোনো হতাহতের খবর নেই বা মানুষের এখানে উপস্থিতি নেই, এখানে কেউ থাকে না। তো সেক্ষেত্রে যার ফলে এটা পুরোটাই ডাম্পিং জোন, সেই জোনে আগুন এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি, দমকলের কর্মীরা তারা আগুন নেভানোর কাজ করছে এবং পাশেই খাল রয়েছে, সেই খালের থেকে জল নিয়ে দ্রুত যাতে আগুন নেভানো যায় সেই কাজ করা হচ্ছে। যেহেতু বাসন্তী হাইওয়ের ওপরে এই অংশ এবং এই অঞ্চল, যার ফলে যান চলাচল কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে হচ্ছে। একটা দিকে যান চলাচল অনেকটাই স্লো রয়েছে এবং দমকলের 3টি ইঞ্জিন, যে ছবি দেখতেই পাচ্ছ, প্রথমে 2টি এবং পরে আরও একটি বাড়ানো হয়েছে, সব মিলিয়ে 3টি ইঞ্জিন এই ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। এখানে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে কোথা থেকে আগুন লাগলো, প্রাথমিকভাবে দমকলের অনুমান যে গার্বেজ ছিল সেখান থেকেই কোনো কারণে ভেতর থেকে আগুন ধরে যায় এবং তারা আগুন নেভানোর কাজ এই মুহূর্তে দ্রুততার সঙ্গে শেষ করার কাজই এগিয়ে চলেছে। বেশ, নজর রাখবো পরের খবরে। বিস্ফোরণের আগে হরিয়ানার নুতে উমর নবী, নুয়ের হিদায়াত কলোনির বাড়িতে ছিল উমর। 9 নভেম্বর i20 গাড়ি নিয়ে বেরোয় উমর নবী। 10ই নভেম্বর সন্ধে দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ। উমর বাড়িতেই ওঠে উমর নবী। 31 অক্টোবর শোয়েবই উমরকে পৌঁছে দেয় সেখানে। অতিথি কিছুদিন থাকবে শালিকে জানায় শোয়েব। শোয়েবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, শোয়েবের শালিকে জিজ্ঞাসাবাদের পর মুক্তি। দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবী। বিস্ফোরণের আগে হরিয়ানার নুতে উমর নবী, নুয়ের হিদায়াত কলোনির বাড়িতে ছিল উমর। 9 নভেম্বর i20 গাড়ি নিয়ে বেরোয় উমর। 10ই নভেম্বর সন্ধ্যে দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ। তার বাড়ির ব্যবস্থা করে দেয় শোয়েব। শোয়েবের শালির বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয় উমর নবীকে। দিল্লি বিস্ফোরণ তদন্তে আটক আরো 2। গুরুগ্রাম থেকে আটক মৌলবী ও শিক্ষক। গুরুগ্রামের সোহানায় মসজিদে যেত উমর। মৌলবী উর্দু শিক্ষকের সঙ্গে যোগাযোগ উমরের। সোহানায় সার ও বীজের দোকানে নিয়মিত যেত উমর। মৌলবী ও শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চে। আহমেদাবাদ বিস্ফোরণেও আলফালা যোগ। 2008 সালে আহমেদাবাদ গোরখপুরে বিস্ফোরণ। এক অভিযুক্ত আলফালার প্রাক্তনী সাতাব বেগ। সাতাব আলফালা থেকে বিটেক পাস। সাতাব জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য। আহমেদাবাদ বিস্ফোরণেও আলফালা যোগ। 2008 সালে আহমেদাবাদ গোরখপুরে বিস্ফোরণ। এক অভিযুক্ত আলফালার প্রাক্তনী সাতাব বেগ। সাতাব আলফালা থেকে বিটেক পাস। সাতাব জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য। আর এদিকে আলফালার প্রতিষ্ঠাতার বাড়ি ভাঙার এবার নোটিশ। অবৈধ লেনদেনের অভিযোগে ধৃত জাওয়াদ সিদ্দিকী, অর্থাৎ আলফালার প্রতিষ্ঠাতা জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। এরপর তার বাড়ি ভাঙার নোটিশ। আলফালার চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী, মধ্যপ্রদেশের মাওয়ে জাওয়াদের বাড়ি বেআইনিভাবে তৈরি। 3 দিনের মধ্যে বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে।
বিস্ফোরণের জেরে মেট্রো সুরক্ষায় বদল। মেট্রো সুরক্ষায় এবার এআই। দিল্লি বিস্ফোরণের জেরেই মেট্রো সুরক্ষায় বাড়তি নজর। গ্রিন লাইনের মেট্রো সুরক্ষায় আমূল বদল। 57 স্টেশনে বসবে এআই বেসড সিসি ক্যামেরা। মেট্রো সুরক্ষায় এবার এআই। দিল্লি বিস্ফোরণের জেরেই মেট্রো সুরক্ষায় বদল। বাড়তি নজর, আরো বেশি নিরাপত্তা। মেট্রো সুরক্ষায় এবার এআই। গ্রিন লাইনের মেট্রো সুরক্ষায় আমূল বদল। কি বদল আনার চেষ্টা হলো, কি বদল আনা হলো, কি বদল আনা হচ্ছে, আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, 4 কোম্পানি আরপিএসএফ কে পাঠানো হচ্ছে, যারা এবার থেকে 57টি মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে তারা দেখাশোনা করবেন। এছাড়া কলকাতা মেট্রোর ক্ষেত্রে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সকিয়া সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো দৌড়য়, সেখানে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা ব্যাগেজ স্ক্যানিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম এবং কনকোর্স যে এরিয়া সমস্ত জায়গাতে তারা নজরদারি চালাতেন। সেখানেও এবার থেকে আরপিএফ এবং আরপিএসএফ থাকতে চলেছে। এছাড়া 57টি মেট্রো স্টেশনের জন্য সমস্ত কটা জায়গাতে এআই বেসড যে তোমার সিসি ক্যামেরা সেগুলোকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনার পর রেল বোর্ডের তরফ থেকে কলকাতা মেট্রোকেও সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলা হয় এবং কি ধরনের বদল আনতে হবে সেই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছিল। কিন্তু যেটা নজিরবিহীন সেটা হচ্ছে যে সাধারণত আরপিএসএফ এর মতো বাহিনীকে কলকাতা মেট্রোর মতো জায়গাতে এর আগে এত সংখ্যক কখনো মোতায়েন করার মতো ঘটনা ঘটেনি। মনে করা হচ্ছে যে সুরক্ষার দিক থেকে কলকাতা মেট্রোতে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে সেই বিষয়ে তারা নিশ্চিত হতে চাইছেন এবং সেই কারণেই হচ্ছে মেট্রো সুরক্ষার জন্য 4 কোম্পানি আরপিএসএফ কে আরপিএফ এর পাশাপাশি রাখা হচ্ছে এবং সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যেই তারা বিভিন্ন স্টেশনগুলোতেই 4 কোম্পানি আরপিএসএফ মোতায়েন হয়ে যাবে। বেশ। ছজন কাউন্সিলরের বাড়িতে বোমা গুলি নিয়ে হামলা চালানো হয়েছে। 6 জন কাউন্সিলর, তাদের বাড়িতে এইভাবে হামলা চলল। একের পর এক ওয়ার্ড, 1 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 11, 19 নম্বর, 2 নম্বর এলোপাথারি ইট ছোড়ার অভিযোগ। অদ্ভুত ব্যাপার। বনগাঁয় কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে সভাপতিকে নিয়ে নাকি, পুরো চেয়ারম্যানকে নিয়ে নাকি একটা গন্ডগোল আছে। এটা কি তার জের? অনিরুদ্ধ, না হলে 6 জন কাউন্সিলরের বাড়িতে হামলা, সত্যি কি হামলা হয়েছে? বোমা, গুলি, ইট? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 6ই নভেম্বর প্রাথমিকভাবে এই ঘটনার সূত্রপাত বলা যেতে পারে, কারণ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে তার পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক সম্মেলন করে তাকে 7 দিনের সময়সীমা দিয়েছিল। এই সময়সীমার মধ্যে তিনি পদত্যাগ করেননি। পরবর্তীতে গতকাল অর্থাৎ বুধবার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 19 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের মধ্যে 15 জনের উপস্থিতিতে সেখানে বিশ্বজিৎ দাস ঘোষণা করেন যে দলীয় নির্দেশ রয়েছে যে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে হবে। সেই মতোই সেখানে আলোচনা হতেই 6 জন কাউন্সিলর সেখান থেকে বিক্ষুব্ধ হয়ে তারা বেরিয়ে পড়েন। তারা বলেন যে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাতে তারা সই করবেন না, কারণ দলের তরফ থেকে তাদের কাছে কোনো নির্দেশ নেই। সেই মতোই 6 জন কাউন্সিলর বেরিয়ে যায়। 9 জন কাউন্সিলর সাইন করে, স্বাক্ষর করে তারা প্রাথমিকভাবে পৌরসভা এবং পরবর্তীতে এসডি অফিসে তারা এই অনাস্থা প্রস্তাব জমা দেন। এরপরেই গতকাল রাতে প্রথম বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন শিখা ঘোষ, তার বাড়িতে ইট পাটকেল ছোড়া হয় এবং তার বাড়ির সামনে সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। তার বাড়ির সামনে মদ্যপান করা হয়, তাকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়, এরকম অভিযোগ তোলেন তিনি। ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আমি আসবো তোমার কাছে। কয়েকজন কাউন্সিলর আরো কি বলছেন একটু দেখবো। 2-3 জন কাউন্সিলরের বক্তব্য দেখাবো। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। সকালবেলা পুলিশ এসে দেখে গেছে, গুলির খোলগুলো তারা নিয়ে গেছে। দলের কাউন্সিলররাই নিরাপদে নেই, তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো? এটাই আমাদের দাবি।
আনুমানিক ওই 9:30 থেকে 9:45 নাগাদ ছেলে আর মেয়েকে রেখে হসপিটালে যাই। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে। আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না আমাদেরকে। আমরা দলের সঙ্গে